আসসালামু আলাইকুম সবাইকে। তোমার দেওয়া অপবাদ গল্পের 2 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি। আমাকে দেখে দৌড়ে আসে লাকি। তারপর বলল আমাকে মাফ করে দাও প্লিজ। তারপর এসে আমার পায়ে পড়ে যায়। তারপর বলল সেদিন আমি বুঝতে পারিনি। আমি বললাম এই এই কি করছেন, ছাড়ুন আমাকে। লাকি বলল না ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আমি বললাম আরে আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? লাকি বলল আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ, ডাক্তার বলেছে আগামীকাল বাসায় নিয়ে যেতে পারবো। আমি বললাম ও আল্লাহ তাআলা অশেষ ধন্যবাদ। লাকি বলল কিন্তু আপনার এই অবস্থা কেন, কই থেকে আসলেন? নান সাহেব বলল মামুনি আবিরকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। অনন্যা বলল কিরে লাকি তুই ছোট লোক ছেলেটার পায়ে পরে ক্ষমা চাইলি, আর আমি তো আমার নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছি না। লাকি বলল তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। অনন্যা বলল আঙ্কেল এখন কেমন আছে? লাকি বলল ভালো আছে, এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার সম্পর্ক কি? লাকি বলল তুই যাকে চোর বা ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল ও। লাকি বলল জানিস ও যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত আর 5 লাখ টাকা না দিত তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আনান সাহেব আবিরকে রুমে দিয়ে এসে রুমে যেতে যেতে লাকির কথাগুলো শুনতে পাই। সাহেব বলল তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকি বলল আঙ্কেল। আনান সাহেব বলল আচ্ছা মামুনি তোমরা কথা বলো, আমি যাই, আমার একটু কাজ আছে। অনন্যা বলল তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে? লাকি বলল তোদের মানে আবির তোর কি হয়? অনন্যা বলল আরে কিছু হয় না, আমার বাসার ড্রাইভার। লাকি বলল ও ছেলেটা অনেক কিউট তাই না, কিন্তু আগে তো কখনো দেখেনি। অনন্যা বলল 2 দিন হলো বাসায় এসেছে আর অসুস্থ হয়ে যায়। আর অসুস্থই হবে না কেন, পুলিশের যে পিটানি খাইছে। লাকি বলল কি পুলিশ মারছে ওকে? অনন্যা বলল মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। অনন্যা বলল ভেবেছিলাম পুলিশ শালায় হাড়হাড্ডি ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। লাকি বলল চুপ কর তুই আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজন বান্ধবী একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্টে পেল। বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। লাকি বলল ওকে আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু ভাবি ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভাই ভালো নেই আমাকে ছাড়া। আম্মু কি করে ভালো থাকে, অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আঙ্কেল বলল আবির এখন কেমন আছো? আমি বললাম অনেকটা ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল ও গুড, খাইছো? আমি বললাম আঙ্কেল। আমি বললাম আঙ্কেল একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়, কিন্তু আন্টি একবারও আমার সামনে আসে না। আমার উপর তার কি মন খারাপ, বাসায় নাই হয়তো। আঙ্কেল অনন্যাকে বললেন মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আসো তো। অনন্যা বললেন ওকে বাপি। অনন্যা মনে মনে বলল ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। তারপর বলল এই যে মিস্টার আপনার ফোন। আবির ফোনটা হাতে নেই। অনন্যা গিয়ে দরজায় আর পেতে থাকে, দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নাম্বারে কল করে। তারপর বলল হ্যালো কে? ভাইয়ার কণ্ঠ শুনে তারপর ফোনটা কেটে দেয়। মনটা খারাপ হয়ে গেল। দেখি তো ভাই আরাফাতকে কল দেই। আরাফাতের ফোনে কল দিতেই রিসিভ করে। আরাফাত বলল হ্যালো আসসালামু আলাইকুম। আবির বলল ওয়ালাইকুম আসসালাম, আমি আবির। আরাফাত বলল ও ভাইয়া তুমি কই, তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম, এখন এগুলো কি শুনছি। আবির বলল থাক বাদ দেও সব, আম্মু কেমন আছে রে? আরাফাত বলল বড় আম্মু ভালো নাই ভাইয়া, তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। আবির বলল কি বলিস? কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। আরাফাত বলল ভাইয়া তুমি বাসায় ফিরে এসো। আবির বলল না রে, কি করে যাব বল, এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি তোরে ফোন দিছি, কাউরে বলিস না, আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখ পানিতে ভিজে গেছে, তাই ঠিকভাবে কথা বলতে পারছি না। আরাফাত বলল ভাইয়া তুমি কি কাঁদছো? আমি বললাম না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। আর মনে মনে ভাবে ওই ছেলেটা কে, মনে অনেক কষ্ট বাসা থেকে চলে এসেছে। আবির আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আবিরকে দেখতে আসে। আবিরের রুমে গিয়ে দেখে আবির আগে থেকে কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে। আমান সাহেব বলল কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি বললাম না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে। আমান সাহেব বলল কি হয়েছে তোমার মায়ের, আর এভাবে কেন কাঁদো? আমি মনে মনে বললাম আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপনজনেরা আমাকে বুঝলো না। আমান সাহেব বলল কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম কি বলবো, সবাই আমাকে বলল তোমাকে যা বলেছি তার উত্তর দাও। আমি মনে মনে বলি আমি কিভাবে বলবো, তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। তাই নিজেকে সামলে নিয়ে বললাম আসলে পরীক্ষায় খারাপ করায় আমার বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়।
যার কারণে আমি বাসা থেকে এসে বলছি। অনন্যা বলে, তুমি মিথ্যা বলছো কেন? ওর কথায় কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম? অনন্যা বলল, তুতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। অনন্যা বলল, উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিসের ওই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ? আমি ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় এদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখের পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। আমান সাহেব বললেন, সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবে। তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল খেতে বসতে বললেন। আমি মাথা নেড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তেই আবারও চোখটা ভিজে উঠলো। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথা চেষ্টা করলাম। অনন্যা বলল, আবারও কান্না করছো কেন? আমি বললাম, মায়ের কথা মনে পড়েছিল। আচ্ছা বাদ দাও। অনন্যা বলল, শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি বললাম, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পর লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে করতে 12টা বেজে গেছে, তা খেয়াল করিনি। তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পরে আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। উপর দিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যারা আসলো। তারপর বলল, তোমার শরীর কেমন লাগছে? আমি বললাম, এই তো ভালো। অনন্যা বলল, আচ্ছা চলো ছাদে যাই, তাহলে ভালো লাগবে। আমি বললাম, চলো তাহলে। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ থেকে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং এক পাশে একটা বসার স্থান। অনন্যা বলল, চলো আমরা ওখানে বসে কথা বলি। আমি বললাম, হুম। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকালটাই ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুরে কুরে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। অনন্যা বলল, কি ভাবছো? কথা ঘুরিয়ে বললাম, দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। এই অপরূপ বিকেলে পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা প্রকৃতিকে দিয়েছে এক মনোমুগ্ধকর ছোঁয়া। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে আরো এক সপ্তাহ চলে গেল। এই কদিনে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। অনন্যা বলল, চলো এখন যাই। আমি বললাম, আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই আর ড্রাইভারকে নিতে হলো না। আমি আর অনন্যা মার্কেটে গেলাম আর অনন্যার পছন্দ মতো কিছু ড্রেস কিনলাম। কিনা শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আর অনন্যাই অর্ডার দিল, তাই দুপুরে খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল, বাবা ডাকছেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। আঙ্কেল বলল, তুমি আর অনন্যা কোথা থেকে ঘুরে আসো? আমি মনে মনে বললাম, এটা কেন বললো? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা সাজে তাকে অপসরি লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘুর কাটলো। আঙ্কেলকে বলে আমি অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। অনন্যা বলেছিল, বাবা আমি আর আবির কোথা থেকে ঘুরে আসি। আমান সাহেব বললেন, কেন? অনন্যা বলেছিল, বাবা আসলে আবির তো এখানে কিছু চিনে না, তাই তারে নিয়ে ঘুরে আসি, আর তারও মন ভালো লাগবে। আমান সাহেব বলেছিলেন, সে কি যাবে? অনন্যা বলেছিল, বাবা তুমি বললে ও না করবে না। আমান সাহেব বললেন, আচ্ছা আমি বলবো। অনন্যা বলল, ওকে বাবা। তারপর এভাবেই রাজি করিয়ে অনন্যা আবিরকে নিয়ে ঘুরতে আসে। তারপর আমি বললাম, তুমি আমাকে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল, আমরা রিক্সাতে যাব। আমি কিছু না বলে তার কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল আর সেখানে রিক্সা নিয়ে গেল। যাওয়ার সময় আমি তার কাছ থেকে একটু দূরে বসলাম। তারপর ও বলল, এত দূরে বসেছ কেন? পড়ে যাবে তো। আমি বললাম, না ঠিক আছে আমি। অনন্যা বলল, বেশি কথা বলো কেন, একটু এদিকে আসো। আমি ওর কথা মতো একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম। আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো হয়ে গেল। পরে আমি অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল, কলেজে তিনি ভর্তির ব্যাপারে কথা বলেছেন আর ওনারা বলেছে আগের কলেজ থেকে ছাড়পত্র লাগবে। এজন্য আমি আঙ্কেল থেকে বিদায়
বিদায় নিয়ে আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখন ওই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম, তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে। আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তার কাছে আমি অপরাধী। আমি কিভাবে যাব তার কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো আর বলল আমরা গন্তব্যে এসে গেছি। ওখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম।